না জানি কি ভবিষ্যৎ, আশা মায়াবিনী। নবীনচন্দ্র লিখেছিলেন পলাশীর যুদ্ধে। এখন একটা সুন্দর ভবিষ্যতের আশা, আর সেই আশাতেই যুগের পর যুগ পেরিয়ে যায়। সেই আশাতেই একের পর এক নির্বাচন আসে আর যায়। অষ্টাদশ লোকসভা নির্বাচন সবে শেষ হয়েছে। আমি দেখছিলাম আমরা কাভারেজ শুরু করেছিলাম আজ থেকে 150 দিন 21 ঘন্টা আগে। দীর্ঘ প্রচার পর্ব থেকে পরপর 7 দফার ভোট যুদ্ধ, গণনা, টানা যে দীর্ঘ পথ আমরা পেরিয়ে এলাম, আজ তারই উত্তরণের মুহূর্ত। প্রতি 5 বছরের মতো এবারও আমরা আপনাদের সামনে নিয়ে এলাম শুনুন প্রধানমন্ত্রী। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। আজ সেই নতুন সরকারের সামনে প্রত্যাশার ঝুলিটা মেলে ধরার পালা। কি হওয়া উচিত সরকারের অগ্রাধিকার? রোজকার রাজনীতির টানাপোড়েনের বাইরে গিয়ে সেই প্রত্যাশাগুলোই তুলে ধরতে চাইছি আমরা। রাজ্যের মন্ত্রী, বিপুল ভোটে জিতে আসা বিজেপি সাংসদ, রাজ্যের একমাত্র কংগ্রেস সাংসদ যেমন রয়েছেন আজকের এই অনুষ্ঠানে, তেমনই রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, কলকাতা প্রাক্তন নগরপাল, কবি, গায়ক, অভিনেতারাও মঞ্চের ওপরে এবং সামনে। সবার কথাই তুলে ধরতে চাই বলে আমরা বলেছি 150 কোটির প্রত্যাশাটাও আজকে শুনুন প্রধানমন্ত্রী। আমার প্রথম বক্তা আজ রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। সবাইকে অনেক ধন্যবাদ, নমস্কার। আমার যারা প্যানেলিস্ট আছেন তাদের সবাইকে নমস্কার, সঞ্চালককে অভিনন্দন, আরও সঞ্চালক সহ আরও দুজন যারা আছেন নবনির্বাচিত সাংসদ তাদের অনেক অভিনন্দন, এবং আমার সামনের দর্শক এবং যারা টেলিভিশনে আছেন সবাইকে অনেক অনেক নমস্কার। এখন প্রধানমন্ত্রী শুনুন। আমার ধারণা এই প্রোগ্রামটা সুমনকে আবার খুব দ্রুতই করতে হবে, কেননা প্রধানমন্ত্রী বদলাবে, খুব শিগগিরই বদলাবে। মূলত প্রধানমন্ত্রী এন ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে আছে। এন ফর তো সবাই জানি আমরা, নরেন্দ্র মোদী। এন ফর বাকি দুটো এনও আমরা সবাই জানি, এন ফর নীতিশ কুমার, এন ফর নাইডু চন্দ্রবাবু। কিন্তু আমাদের কাছে বাংলায় আপনারা সবাই জানেন যে এই এন মানে হচ্ছে নড়বড়ে। এই নড়বড়ে সরকার বেশি দিন থাকবে না, এবং আমি আশা করছি পরের বার অন্য প্যানেল নিয়ে সুমন আবার নতুন প্রোগ্রাম করবেন শুনুন প্রধানমন্ত্রী। কেননা এবার গতবারের থেকেও বিজেপি এককভাবে তো প্রায় 60টা সিট কম পেয়েছে তো বটেই, ভোটের শতকরা হারও মাত্র 36.6%, 36.6%, অর্থাৎ প্রায় 74% ভোটার এই রায় জানিয়েছেন যে আমরা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী চাই না গোটা দেশের। যারা ছিল প্রথমে এনডিএ সরকার, 5 বছর পর হলো যারা বিজেপি সরকার, 5 বছর পর ক্যাম্পেইন এসেও যারা হলো মোদী সরকার, ক্রমশ ম্যাক্রো থেকে মাইক্রো, তারপর আবার পুনর্মূষিক ভব এনডিএ সরকারে ফিরে গেছে। এখন সবাইকে ভালো ভালো কথা বলছেন, 2 এনকে ভালো ভালো কথা বলছেন, এবং যারা পাল্টুরাম পাল্টুবাজ, আমি জানি না তারা কারা, তাদের নাম ভারতবর্ষের রাজনীতিতে পল্টুরাম বলে চিহ্নিত, তারা যখন বলছেন পরের বারের ভোটে নিশ্চয়ই প্রধানমন্ত্রী হারিয়ে দেবেন সবাইকে, তখন তিনি বাচ্চাদের মতো খিলখিল 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 করে হাসছেন। এই হাসি আর বেশি দিন নয়। কিন্তু যতদিন উনি আছেন, আমি প্রথমেই চাইব ওনার কাছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বকেয়ার কথা, মানে মোটামুটিভাবে এবারে বাংলার রাজনীতির অভিমুখী ছিল যে মোদি বনাম বাংলার বঞ্চনা, সেই বঞ্চনা দূর করে এবার নতুন সরকার হয়েছে। আপনি নীতিশ কুমারকে বিহারে স্পেশাল আর্থিক প্যাকেজ দিন, নাইডুকে স্পিকার দিন বা লিসনার হন, বা আপনি নতুন প্যাকেজ দিন। আমাদের রাজ্যে এই মুহূর্তে সমগ্র শিক্ষা মিশনে 18,400 কোটি টাকা বকেয়া, নারেগায় 5,984 কোটি টাকা বকেয়া 100 দিনের কাজে, এবং আবাস যোজনায় 8,141 কোটি টাকা বকেয়া, যেটা আগলা বার 200 পার বলে 2021 সালে যখন ভোটে লড়তে এলেন এবং ভোটে হারলেন, তারপর থেকে বাংলার মানুষের খেটে খাওয়া টাকা, ন্যায্য টাকা, হকের টাকা, এটা এখনও প্রধানমন্ত্রী শুনুন, এটা না আপনি কেন জানি না আটকে রেখেছেন। এটা অনুগ্রহ করে আমাদের রাজ্যের মানুষের হাতে ফিরিয়ে দিন, ভালো হবে। এই বকেয়া আপনার অবিলম্বে
ছেড়ে দেওয়া উচিত। বাংলা বুঝিয়ে দিয়েছে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রবল জনাদেশ রেখে 29টা সিট জিতিয়ে যেই বকেয়া রাখা, আটকে রাখার ব্যাপারটা, বকেয়া চেপে রাখার ব্যাপারটা পশ্চিমবঙ্গের মানুষ মোটেও ভালো চোখে দেখছে না। এর একটা বিহিত আমরা চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে নীতিশ কুমার যেটা বলেছেন আপনি সেটা শুনুন। আপনি বিভিন্ন রাজ্যে, বিশেষত যে রাজ্যে আপনাদের বিজেপি সরকার নেই, সেখানকার রাজ্যপালদের বদলান। বিশেষত আমাদের রাজ্যপাল যা করেছেন আপনারা তা জানেন। এদিকে বিহারে একই প্রবলেম নীতিশ কুমার ভোগ করে এসছেন। বিশ্বনাথ আর্লেকার মাননীয় রাজ্যপাল বিহারে, তিনি আবার চিঠি লিখে, যখন উপাচার্যদের মাইনে এখানে বন্ধ করা হয় বিহারে, তিনি ওই ব্যাংককে চিঠি লিখেছিলেন বিশ্বনাথ আর্লেকার, যে ব্যাংকে যেখানে টাকা ফ্রিজ করা হয়েছে ওই অ্যাকাউন্ট যেন খুলে দেওয়া হয়। এইভাবে তেলেঙ্গানায়, কখনো পাঞ্জাবে বনোয়ারিলাল পুরোহিত মাননীয় রাজ্যপাল আপের সঙ্গে, কখনো তেলেঙ্গানায়, কখনো কেরালায়, কখনো মহারাষ্ট্রে রাজ্যপাল দিয়ে এই যে পেছনে লাগার একটা প্রবণতা, রাজ্যপাল দিয়ে নির্বাচিত মুখ্যমন্ত্রীদের পেছনে একটা একটা ক্যাওস তৈরি করার প্রবণতা। নির্বাচিত আমার মুখ্যমন্ত্রী 3 বারের জনাদেশ পাওয়া মুখ্যমন্ত্রী এমন রাজ্যপাল পাঠান যিনি রাজ্য সরকার, নির্বাচিত রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করবেন, শিক্ষা দপ্তরের সঙ্গে সহযোগিতা করবেন, যেখানে আমাদের সম্পর্কটা বনাম হবে না, রাজ্যপাল বনাম সরকার হবে না, রাজ্যপাল এবং হবে, এবং রাজ্যপাল এবং সরকার। কেননা একজন সাংবিধানিক প্রতিনিধি আর একজন নির্বাচিত প্রতিনিধি। সংবিধানের সবথেকে আমাদের বড় ফোর্স হচ্ছে যারা নির্বাচিত হয়ে আসছেন। সেটাই আমাদের এই আশ্চর্য এই বহুত্ববাদী গণতন্ত্রকে, ভারতবর্ষকে এখনো টিকিয়ে রেখেছে। তা আমি এইটা বলবো যে রাজ্যপালদের আপনি বদলান, এমন রাজ্যপাল পাঠান যিনি ভালো রাজ্যপাল, যিনি থেকে থেকে মুখ্যমন্ত্রীর নামে খারাপ কথা বলবেন না, রাজ্যের মহিলাদের সঙ্গে সম্ভ্রমপূর্ণ আচরণ করবেন ইত্যাদি আমরা চাইব। আর আমরা এটাও চাইব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবার তো হয়ে গেল 10 বছর, একটা অন্তত এই আমরা গণমাধ্যমে দাঁড়িয়ে এই এত কথা বলছি, একটা অন্তত সাংবাদিক বৈঠক এবার করুন। আর কতদিন আমরা মনোলগ শুনবো থিয়েটারের ভাষায়? এবার অন্তত একটা ডায়লগ হোক। খালি মনোলগ, খালি মনোলগ, খালি মন কি বাতে। একবার এবার সাংবাদিকদের প্রশ্ন নিন, সংবাদ মাধ্যমকে সম্মান করতে শিখুন, গণতন্ত্রকে সম্মান করতে শিখুন। সাংবাদিকরা অনেক প্রশ্ন আমাদের করে, আমাদেরও যাকে বলে মস্তিষ্কের কটাহ দাউ দাউ করে জ্বলে ওঠে, কিন্তু আমরা সংবরণ করি, আমরা সেটা নেওয়ার চেষ্টা করি, তাকে আমরা শরীরে গ্রহণ করার চেষ্টা করি। আপনিও শরীর, আপনার এত সূক্ষ্ম ত্বক, এত সুন্দর আপনার চেহারা, আপনি এত এমনকি নমিনেশনের দিনে 3 বার স্যুট পাল্টান, তা আপনি একটা সাংবাদিক বৈঠক করবেন না? এটা একদম আমাদের ভাল লাগছে না। আমি চাই আপনি খুব তাড়াতাড়ি একটা সাংবাদিক বৈঠক করুন। আর প্লিজ এই যে সিবিআই, ইডি, এনআইএ, ইনকাম ট্যাক্স, এগুলোকে আপনারা যে প্রায় একটা লোকাল থানায় পরিণত করেছেন, একটা প্রায় স্থানীয় থানায় পরিণত করেছেন, যে কাউকে পছন্দ না হলে, কাউকে দুচ্ছাই বলে মনে হলে, কারুর কথা টেলিভিশনে শুনলে মনে মনে দাঁত কিড়মিড় করলে তার বাড়িতে পরদিন সিবিআই পাঠিয়ে দেওয়া, বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া, এগুলো এখানে প্রাক্তন নগরপাল এখানে আছেন, তিনি জানেন যে এগুলো কি বলবো, এগুলো যাকে বলে একই সঙ্গে বদহজম এবং বিবমিশা দুয়ের উদ্রেক করে। তো এইগুলো বন্ধ হোক। এইগুলো আমার মনে হয় যে আমি যা গোড়ায় যা বলেছি, এই প্রধানমন্ত্রী হয়তো পারবেন না, এটা ওনার জলভাত হয়ে গেছে। হেরে গেলেই সিবিআই পাঠিয়ে দেওয়া, হেরে গেলেই ইডি পাঠিয়ে দেওয়া। তা এটা নিশ্চয়ই নতুন প্রধানমন্ত্রী যিনি আসবেন তিনি এগুলোকে সংবরণ করবেন, আমার মনে হয় ভালো হবে। আর দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী, এবার অন্তত একবার আপনি মণিপুরে যান। মণিপুর যেখানে সেই মডেল যে গোটা ভারতবর্ষ জুড়ে, শিন্ডে মডেল যে চালু হয়েছে, আপনি চালু করেছিলেন মহারাষ্ট্রে, ভুলে যাবেন না তা শুরু করেছিলেন আপনি মণিপুরে 2017 সালে, যেখানে কংগ্রেসের ঘর ভাঙিয়ে আপনি ওখানে নির্বাচিত সরকারকে ফেলেন এবং মণিপুরে আপনি প্রথম বিজেপি সরকারকে নিয়ে আসেন। ঠিক যেভাবে মহারাষ্ট্রে শিন্ডে মডেল লাগু করে ওখানে নির্বাচিত মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে আপনি ফেলে দিয়েছিলেন, ঠিক এই প্রথম আপনি চালু করেছিলেন এটা মণিপুরে। মণিপুরের মানুষ আপনাদের পার্টিকে, আপনাকে কখনোই যে ভেতর থেকে নেয়নি। মণিপুরের এই ঘটনা,
মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করতে চেয়েছিলেন, এমনকি মুখ্যমন্ত্রী যেখানে পদত্যাগ করতে চাইছেন সেখানে প্রধানমন্ত্রী নীরব। প্রধানমন্ত্রী অবশ্য নীরবই থাকেন। যখন মাসের পর মাস এই দিল্লির উপকণ্ঠে ওই প্রধানমন্ত্রীর বাসভবনের মাত্র কয়েক কিলোমিটারের ভেতরে সামনে, যেখানে ওই রাস্তায় হরিয়ানার এবং পাঞ্জাবের এবং জাট কৃষকেরা মাসের পর মাস রোদ জল বৃষ্টি উপেক্ষা করে বসে আছেন, এবং প্রায় 700 কৃষক, মাথায় রাখবেন সংখ্যাটা, 700 কৃষক ওই আন্দোলনে মারা গেছিলেন, সেখানে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করেননি, তাদের সঙ্গে কথা বলেননি। 7 মাস পর টেলিভিশনে হঠাৎ আবির্ভূত হয়ে বলেন যে আমরা যেহেতু এই নতুন বিলগুলো আমরা কৃষকদের বোঝাতে পারিনি, তাই আমরা এটা প্রত্যাহার করে নিচ্ছি। একটা সমবেদনা সূচক শব্দ ওই 700 মানুষের, মৃত মানুষের পরিবারের প্রতি বা 700 মানুষের প্রতি কোনো শোক জ্ঞাপন, কোনো সমবেদনা জ্ঞাপন, একটা শব্দ আপনার মুখে শোনা যায়নি। আপনি মণিপুরে যান, আপনি দয়া করে উন্নাও যান, আপনি হাতরাস যান, আপনি এই যে 200-র ওপরে দেশে বাইরের দেশে বেড়াতে গেছেন, ভালো করেছেন। এবার এটা 250 করার চেষ্টা করুন এই স্বল্প স্প্যানে। 239টা দেশে বোধহয় আপনি গেছেন, এটা নিশ্চয়ই 250 হয়ে যাবে। কিন্তু যে দেশেই আপনি যান, একবার দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হেতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি মণিপুর বা একটি উন্নাও বা একটি হাতরাসের বিন্দু। ওই বিন্দুকে আপনি বোঝার চেষ্টা করুন। সেখানে বিন্দু জমতে জমতে কোন সিন্ধুতে আমরা আমাদের নিয়ে গিয়ে গোটা ভারতবর্ষকে তুলে নিয়ে গিয়ে আছড়ে ফেলছে, সেটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আপনি দয়া করে একটু বোঝার চেষ্টা করুন, তাহলে আমার মনে হয় ভালো হবে। আর ওই মিডিয়া আপনি দেখেছেন, গদি মিডিয়া গোটা ভারতবর্ষে এখন এই শব্দটা চলছে, কিন্তু ইউটিউবাররাও লড়ছে, গোটা ভারতবর্ষ জুড়ে ইউটিউবাররা লড়ছে। আজকে এই অবস্থা, আমার মনে হয় গণতন্ত্রকে সম্মান করুন, সংবিধানকে সম্মান করুন। এবং আমি আমার বক্তব্য শেষ করব, 2বার বেল বেজে গেছে, আমার বক্তব্য শেষ করব শুধু একটা কথা ভেবে। 1951 সালের 11ই মে ভারতবর্ষে প্রখ্যাত সোমনাথ মন্দির সেদিন উদ্বোধন হয়, এবং মন্দিরের ট্রাস্টি যারা ছিলেন তারা অনুরোধ করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের রাষ্ট্রপতি দুজনকে অনুরোধ করেছিলেন আপনারা দয়া করে সে মন্দিরটা উদ্বোধন করুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেটা অস্বীকার করেন, তিনি বলেন কোনো মন্দির উদ্বোধন করা কোনো সেকুলার যে সংবিধানের যেখানে সেকুলারিজমের কথা বলা হয়েছে, সমস্ত ধর্ম থেকে দূরত্বের কথা বলা হয়েছে, সম ব্যবহারের কথা বলা হয়েছে, সেখানে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মন্দির আমি উদ্বোধন করতে যেতে পারি না। এবং সেই প্রধানমন্ত্রী মাননীয় রাষ্ট্রপতিকেও বারণ করেন যে আপনারও যাওয়া উচিত না। যাও, মাননীয় রাষ্ট্রপতি গিয়েছিলেন। আপনি ওই 51 সাল অনেক দূরের কথা, গঙ্গা দিয়ে, যমুনা দিয়ে, এমনকি অযোধ্যা দিয়ে অনেক জল গড়িয়েছে, সে অযোধ্যাও আর নেই, কিন্তু সে নাম আছে। অযোধ্যা যে আছে, ফৈজাবাদ যে আছে, আমেঠি যে আছে, রায়বেরেলি যে আছে, উত্তরপ্রদেশ এবং সর্বোপরি অযোধ্যা আপনাকে সে বুঝিয়ে দিয়েছে। এবং গোটা ভারতবর্ষ আপনাকে জানিয়েছে যে আপনি যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, আপনার স্থাপিয়াছ মূর্তি নহে, আপনি নিজেকে প্রতিষ্ঠা করেছেন স্বয়ং আমাদের নরচন্দ্রমা, দুর্বাদল শ্যাম, পুরুষোত্তম রামচন্দ্রকে আপনি যখন প্রতিষ্ঠা করেননি, তা অযোধ্যার জনাদেশ প্রমাণ করে দিয়েছে। সেই জনাদেশ আপনি কান পেতে শুনুন। ওই পঙ্কজ মল্লিকের গলায় বা রবীন্দ্রনাথের কণ্ঠে, রবীন্দ্রনাথের গলায় আপনি বোঝার চেষ্টা করুন, আমি কান পেতে রই। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ ব্রাত্য। দেখুন, ব্রাত্য এন দিয়ে শুরু করলো। এখন আম জনতার কাছে, সাধারণ মানুষের কাছে এন মানে যতটা নরেন্দ্র, যতটা নাইডু, যতটা নীতিশ, তার থেকে ঢের বেশি হচ্ছে নেশন। সেই নেশন সব ক্ষেত্রে সর্বত্র অগ্রাধিকার পাবে তো। এবং এন মানে যেন কখনো নন কোঅপারেশন না হয় কেন্দ্র আর রাজ্যের মধ্যে, প্রায় যেটা হয়ে থাকে। দেখুন, ব্রাত্য বলল, ব্রাত্যর ভবিষ্যৎবাণী প্রধানমন্ত্রী শিগগিরই বদলাবে, কিন্তু মানুষের ভাগ্য কি বদলাবে? ব্রাত্য বলল প্রধানমন্ত্রীর হাসি নিয়ে কটাক্ষ করল, কিন্তু সাধারণ মানুষের মুখে হাসি ফিরবে তো? এই অনুষ্ঠানের নামটাই যে শুধু শুনুন প্রধানমন্ত্রী তা নয়, এই যেখানে আমরা বসে আছি তার চতুর্দিকে ভারতবর্ষের নানা কীর্তিমান প্রধানমন্ত্রীদের ছবিও রয়েছে। তাই আজ প্রত্যেক বক্তার বক্তব্যের ফাঁকে ফাঁকে আমি এই মহান দেশের প্রধানমন্ত্রীদের অসাধারণ সব জানা অজানা কাহিনী ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। ব্রাত্য শিক্ষামন্ত্রী,
রাজ্যের শাসক দলের প্রতিনিধি, কিন্তু রাজ্য বনাম কেন্দ্র, ব্রাত্য বলছিল খুব গুরুত্বপূর্ণ কথা যে বনাম নয় এবং হোক, আমরাও তাই চাই। কিন্তু এই মুহূর্তে রাজ্য বনাম কেন্দ্র মানে রাজ্যের শাসক বনাম কেন্দ্রের শাসকের যে সম্পর্ক, যে এর থেকে আরও তলানিতে নামতে পারে কি না যখন প্রতি মুহূর্তে আমরা ভাবছি, তখন ফ্ল্যাশব্যাকে গেলে দেখতে পাচ্ছি যে এই দেশেরই দুজন প্রধানমন্ত্রী, চিরপ্রতিদ্বন্দ্বী দুটো দলের প্রধানমন্ত্রীদের মধ্যে সুসম্পর্ক কোন উচ্চতায় পৌঁছতে পারে। দুজনের মতাদর্শ সম্পূর্ণ বিপরীত, বয়সের ফারাক প্রায় 20 বছর। একজনের নাম রাজীব গান্ধী, আরেকজন অটল বিহারী বাজপেয়ী। 1991 সালে রাজীব গান্ধী তামিল জঙ্গিদের হাতে যখন নিহত হলেন, তখন গোটা দেশকে চমকে দিয়ে বাজপেয়ী প্রকাশ্যে বললেন, আমি আজ রাজীব গান্ধীর জন্যই বেঁচে আছি। বাজপেয়ী নিজেই তারপর সামনে আনলেন সেই অজানা গল্প। 1988 সাল, ভারতের ইতিহাসে প্রথমবার 400রও বেশি আসন পেয়ে রাজীব গান্ধী দেশের প্রধানমন্ত্রী। আর অটল বিহারী বাজপেয়ী লোকসভা নির্বাচনে গোয়ালিয়র থেকে হেরে যাওয়ার পর সবে রাজ্যসভার পদ দিয়ে সাংসদ হয়েছেন। রাজীব গান্ধী একদিন জানতে পারলেন যে অটল বিহারী বাজপেয়ী কিডনির মারাত্মক অসুখে ভুগছেন, একটা কিডনি ইতিমধ্যেই বাদ দিতে হয়েছে। খবর পেয়েই অটল বিহারী বাজপেয়ীকে রাজীব গান্ধী ডেকে পাঠিয়ে বলেছিলেন, আপনাকে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য করে দিচ্ছি, দয়া করে আমেরিকা গিয়ে সরকারি খরচে কিডনির চিকিৎসা করান। ভাবুন, একজন প্রধানমন্ত্রী বিরোধী দলের সর্বোচ্চ নেতার প্রাণ বাঁচিয়েও সেই ঘটনা কাকপক্ষীকেও জানতে দিচ্ছেন না। আর সেই বিরোধী নেতাও এই মহানুভবতার কথা পরবর্তীকালে গোটা দেশকে জানাতে কোনো দ্বিধা করছেন না। এই ছিল আমাদের দেশের নেতাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক। আর আজ তার কী হাল সেটা আমার বলার অপেক্ষা রাখে না। যাই হোক, আমার পরের বক্তা প্রায় 2 লক্ষ ভোটে সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, ইদানিং যার নাম অবশ্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার জল্পনাতেও বারবার উঠে আসছে। সকলকে নমস্কার। আমি বলবো, প্রধানমন্ত্রী আপনি শুনুন, আপনি সঠিক পথেই চলছেন, আর সেই পথেই চলার জন্য পরপর তৃতীয়বারের জন্য আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। সারা ভারতবর্ষে আপনার গ্রহণযোগ্যতা বাড়লেও 3টি রাজ্যে কিছুটা নেগেটিভ বার্তা গেছে। কেন, তার চুলচেরা বিশ্লেষণ দলের পক্ষ থেকে অবশ্যই হবে। সেটাকে পূর্ণ করে আগামী দিন আসল লক্ষ্যে ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠত্বে পৌঁছে দেওয়ার জন্য আমাদের নরেন স্বামী বিবেকানন্দ যে স্বপ্ন দেখেছিলেন কন্যাকুমারিকার রকে বসে মানস চক্ষে, যে ভারত জননী জগৎ জননী রূপে প্রতিষ্ঠিত হতে চলেছে, সেই অসমাপ্ত কাজ আপনার মধ্যে দিয়েই হবে। তাই যারা ভেবেছিল যে ভারতীয় জনতা পার্টির মতো একটি, যারা তখন বলতো সাম্প্রদায়িক দল, ভারতবর্ষ বহু ভাষাভাষী খাদ্যখানা আলাদা সত্ত্বেও কোনো দিন এককভাবে কোনো দল ভারতবর্ষে আর ক্ষমতায় আসতে পারবেন না, এই রকম ভবিষ্যৎবাণী রাষ্ট্র নেতারা, অনেকেই রাজনৈতিক রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছিলেন। তাকে ব্যর্থ করে দিয়ে গুজরাটের দাঙ্গাকে ছাপিয়ে তার উন্নয়ন যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করার পর তখন তাকে বলা হয়েছিল হিন্দুত্বের পোস্টার বয়। নরেন্দ্র দামোদর মোদী কখনোই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গদিতে বসতে পারবেন না। কিন্তু সমস্ত ভবিষ্যৎ দ্রষ্টা, রাজনৈতিক বিশেষজ্ঞদের ভ্রান্ত করে দেন নরেন্দ্র দামোদর মোদী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এককভাবে ক্ষমতায় এসছেন। দ্বিতীয়বারে তার কর্ম পদ্ধতির জন্য, ভারতবর্ষের উন্নয়নের জন্য আরও ব্যাপকভাবে ক্ষমতায় এসেছিলেন। এবার আরও বেশি আসার কথা ছিল, আসতো। আমাদের সমগ্র উত্তর পূর্বাঞ্চলে ভিত মজবুত হয়েছে, দক্ষিণেও হয়েছে, কেরলেও আমরা আজ যে শিকড় গজিয়েছে, আমাদের প্রতিনিধি জিতেছে। তাই যেখানে সম্ভব নয় অসম্ভব হয়েছে আমাদেরই 2টি বৃহৎ রাজ্যে, এবং বাংলায় যেখানে আশা করেছিলাম সেখানে কিছু খামতি হলেও আমরা জানি
যারা আছেন তারা বাত্যই থেকে যাবেন, তাদের চিৎকার চেঁচামেচি থাকবে, তারা প্রধানমন্ত্রী গদিচ্যুত হবেন, তারপর বসে আমরা হিসাব না দিয়ে করে কমে খাবো। হিসাব চাইলে জনগণের টাকা, হিসাব চাইলে বলবে তোর বাবার টাকা, হিসাব চাইছিস, হিসাব চাইছিস। এই দলেরই তো উনি, তো তারা এরকম ভাবনা ভাববে, এটাই স্বাভাবিক। এলোমেলো করে দে, লুটে পুটে খাই, হিসাব দিতে হবে না, চলো সবাই আমরা যার যার মতো নিয়ে বাড়ি যাই। তাই এই পদ্ধতিতে দেশ চলতে পারে না। আমরা, মোদিজি বলেছেন না খাউঙ্গা খানে নেই দুঙ্গা, সত্যি সত্যি তাই তিনি এই কাজ করছেন, হিসাব চাইছেন। আর হিসাব না দিলে ছেলেকেও বাবা প্রতিনিয়ত টাকা দেয় না, 5,000 10,000 ছেলে টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে, ছেলে কোনো উন্নয়ন দেখাচ্ছে না, খাতা কলমে তিনি ব্যয় দেখিয়ে দিচ্ছেন, বাবা কখনোই তাকে টাকা দেবে না। তাই জনতার টাকা দায়বদ্ধ যে যিনি প্রধানমন্ত্রী জনতার প্রতি, তিনি কখনই বেহিসেবি টাকা দেবেন না। তাদের চেল্লামেল্লি বাড়বেই, তারা বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। আর সরকার পড়ে গেলে সরকার গঠন করবে, সেই শিয়ালের মাংস খাওয়ার গল্প। একটা ষাঁড়ের পেছনে ছুটে বেড়াচ্ছে, মাংসপিণ্ড কখন খসে পড়বে আমরা খাবো না। প্রধানমন্ত্রী যেভাবে দেশ চালাচ্ছেন, আগামী দিন আরও মজবুত তৈরি হবে। ইতিমধ্যেই 300 আমরা ছুঁয়ে গেছি, তবু সরকার পড়ে যাওয়ার স্বপ্ন যারা দেখছেন তারা পাগলের প্রলাপ বকছেন আমি বলে মনে করি। তাই আসলে আমরা রাষ্ট্রবাদী। তিনি যখন পাওয়ারে বসেছিলেন, তিনি সবাই ভেবেছিল এই তো হিন্দুত্বের পোস্টার বয়, শুধু হিন্দুত্বের উন্নয়ন করবেন না। ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে আমাদের উপনিষদের সেই বাণী, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভা ভবেৎ। সেই বাণীকে অবলম্বন করে নরেন্দ্র মোদী বললেন, যেমন আমাদের রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ। গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে যথামাং প্রপদন্তে তাং ততৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে পার্থ মনুষ্য সর্বসা। রামকৃষ্ণ বললেন যত মত তত পথ, সহজ কথায় বোঝালেন। ঠিক তেমনি বিবেকানন্দ আমাদের নরেন বললেন যে সবকা সাথ সবকা বিকাশ, সেইটার মূল ভাবার্থ দুটো বাংলা শব্দের মাধ্যমে তুলে ধরেছেন। আমরা জাতীয়তাবাদী, আমরা রাষ্ট্রবাদী। তাই রাষ্ট্রের যেমন একটা কেন্দ্রীয় সংবিধান আইন তৈরি হয় সমগ্র রাজ্যটাকে ধরে রাখার জন্য, তবুও একটা রাজ্যের ক্ষেত্রে আলাদা আইন তৈরি হয়, রাজ্যের একটা নিজস্বতা থাকে। তাই আমরা দেখতে পাই যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা বিচ্ছিন্নবাদ চিন্তা ভাবনা নিয়ে, একটা উপাসনা পদ্ধতির ভোট ব্যাংক নিয়ে চিন্তা ভাবনা করি, সামগ্রিকভাবে তাকে মিলবন্ধনের চিন্তা করতে পারি না। আমরা বিভিন্নতা দেখি, আলাদা সব কিছু দেখি, মিলন মহান একতাটা কি, সেটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি। আমরা সেই সংস্কৃতি কি, 5টা পঞ্চ সংস্কৃতি বলা হয়, গীতা, গঙ্গা, গায়ত্রী, গৌ, তুলসী। এটা হচ্ছে ভারতবর্ষের মূল আধার। সারা ভারতবর্ষে যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, এই মন্ত্রেই সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে বিবাহিত হয় ভারতবর্ষের সংস্কৃতির মধ্যে। কেউ যদি বাইরে থেকে আসে, তারা তার নিয়ে চলতে পারে। আগামী দিন ভারতবর্ষের যে প্রবাহ, সেই সাংস্কৃতিক প্রবাহে তারা মিল হয়ে যাবে। তাই আমাদের কবি বলেছেন যে শখ হুন দল মোগল পাঠান এক দেহে হলো লীন। কিন্তু এক দেহ হয়নি, রাজনৈতিক ভুলের জন্য হয়নি, আমাদের পরাধীনতার জন্য হয়নি। আমাদের পরিপাক গ্রন্থ যদি শরীরের হয়, তা আর যে সেই শরীর পেট যদি খারাপ হয়ে যায়, তখন আমরা কঠিন জিনিস হজম করতে পারি না। তাই অনেক সময় লুজ মোশন চলতে থাকে। তাই শক্তি দেওয়াই যখন আবার ঠিক মতো পড়ে, তখন আমরা ঘুরে দাঁড়াতে পারি। তাই আমাদের সেই ডাক্তার হচ্ছে নরেন্দ্র দামোদর মোদী। জাতীয়তাবাদ যেভাবে তিনি তুলে ধরছেন, তিনি সবকা সাথ সবকা বিকাশ করছেন, কাউকে বাদ দিয়ে করেননি, কোনো ধর্মকে তোষামোদ করে ভোট ব্যাংকের রাজনীতি করেননি। তার যে প্রকল্প আছে সবই সকল মানুষের জন্য। আমি দেখছিলাম একটা খবর যে সেখানে 2300 কত ভোটার, সেখানে
32টা ঘর দিয়েছে আবাস যোজনা, একটি ভোটও একটি বিশেষ সম্প্রদায়ে পড়েনি। কিন্তু নরেন্দ্র দামোদর মোদী তার জন্য বিচলিত নন, তিনি সকলের জন্য ঘর দিচ্ছেন আবাস প্রকল্পে। তাই আমরা এখনো আমাদের সবকা সাথ সবকা বিকাশের নীতি নিয়ে চলছি। সাম্প্রদায়িক তোষামোদ করে সুরসুরি দিয়ে তিনি যে রাম মন্দিরের কথা বলছিলেন, যারা দুদিন আগে বলতো ওটা বাবরি মসজিদ, আজকে এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রমাণ করে দিয়েছে না, ওখানে মন্দিরই ছিল। এবং বিচারপতিরা নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে হ্যাঁ ওটা মন্দির ছিল। তাই সমাধান এক বিন্দু রক্তপাত ছাড়া তিনি সেখানে রামলালার মূর্তি, রাম আর কেউ নয়, আমাদের একজন রাষ্ট্রের সাধক, রাষ্ট্রবাদী মহাপুরুষ, বা কেউ তাকে ঈশ্বর দেবতা যেভাবে কল্পনা করতে পারে, তাদের আমাদের কোথাও বাধা নেই। তাই কেউ ঈশ্বর মানতে পারেন, কেউ মানব মানতে পারেন, কেউ রাজা হিসাবে মানতে পারেন। তাই আমাদের মহাত্মা গান্ধী রঘুপতি রাঘব রাজা রাম বলতেন, সংবিধানের প্রস্তাবনায় সেই রামচন্দ্রের এই ছবি আছে। তাই রাম কখনই একটি সম্প্রদায়ের নয়, ভারতবর্ষের জাতীয় মহাপুরুষ। তিনি উত্তর থেকে দক্ষিণ, এবং আমরা দেখতে পাই পূর্ব থেকে পশ্চিম শ্রীকৃষ্ণের প্রভাব। এই দুজন মহাপুরুষ ভারতবর্ষকে একাত্মতায় বেঁধে রেখেছেন। তাই এইটা নিয়েই আমাদের এগিয়ে চলা। আর এটা যে এক রাষ্ট্র জাতীয়তাবাদ ছিল, আমাদের সেই প্রাচীন যে পুরাণ, বিষ্ণু পুরাণে বলছেন উত্তরং যৎ সমুদ্রস্য দক্ষিণস্যৈব হিমালয় বর্ষং তদ ভারত নাম ভারতী ইয়ত্র সন্ততি। তাই এই যে মহান বিশাল ভূখণ্ড আজকে বিচ্ছিন্ন হয়ে গেছে, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ আলাদা হয়ে গেছে, আর সেইটাকে আমরা মেরামতি করে সকল মানুষকে নিয়ে সবকা সাথ বিকাশ করে আগামী দিন সেই অখণ্ড ভারত নির্মাণের জন্য, সাংস্কৃতিক ভারত নির্মাণের জন্য, রাজা আলাদাও থাকলে এই মহান যে ভারতবর্ষ সারা পৃথিবীর যে সভ্যতাকে বাঁচানোর জন্য, হিংসা থেকে মুক্তি দেওয়ার জন্য যে দর্শন, ভারতীয় দর্শন, সেটা শ্রেষ্ঠ দর্শন, তাকে অবলম্বন করেই আমরা বলছি ভারতীয় সাংস্কৃতিক জাতীয়তাবাদ। সে কখনো সাম্প্রদায়িক হতে পারে না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যারা বিভ্রান্ত করছে, ভোট ব্যাংক তৈরি করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায়, তারাই, যারা সত্যিকারের রাষ্ট্রকে এগিয়ে নিতে চায়, তাদেরকে সাম্প্রদায়িক দৃষ্টিতে দেখে। আজকে প্রকৃত ভারতীয় জাতীয়তাবাদ সংস্কৃতি পৃথিবীর এমন দেশ একটি খুঁজে পাবেন না যে তার দেশের সংস্কৃতি নিয়ে রাজনৈতিক নেতাদের মধ্যে বিভিন্নতা, বিভিন্ন মত থাকতে পারে। ভারতবর্ষের ক্ষেত্রে আছে, কারণ আমরা বিস্মৃতি হয়ে গেছি। হাজার বছরের অধিক পরাধীনতার জন্য, মোগল ইংরেজ শাসনের ফলে স্বামী বিবেকানন্দ তিনি এই কথাই বলেছেন, পরাধীন আমরা 200 বছর নয়, 1000 বছরের পরাধীনতা আমাদের গ্রাস করেছে। তাই আত্মবিস্মৃত জাতি আজকে আমাদের বিভ্রান্ত করেছে। তাই বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবিকা করে চাটুকার ভিত্তি করছে, আজকে এই দল, কালকে সেই দল, তারাই বড় বড় কথা বলে। এই বুদ্ধিজীবী নয় সমাজ। বিবেকানন্দ বলেছিলেন যে প্রকৃত ভারতবর্ষ বেরিয়ে আসুক দরিদ্রের ঘর থেকে, ওই মুচি মুদ্রা ফরাসের ঘর থেকে, কৃষকের ঘর থেকে, ঝুনঝুনার ঘর থেকে। এই জাতীয়তাবাদ চিন্তাধারা নিয়েই ভারতীয় জনতা পার্টি চলছে, আর তার গতি আগামী দিন আরও বেশি হবে। এবং যে কাজের ডাক তিনি দিয়েছেন 100 দিনের মধ্যে, নরেন্দ্র দামোদর মোদী বলেছেন আমাদের কাজকে সম্পন্ন করতে হবে, ভারতবর্ষকে পৃথিবীর শ্রেষ্ঠত্বে নিয়ে যেতে হবে। এটা কারো ভূখণ্ড দখল করে নয়, ভালোবাসার মাধ্যমে, প্রেমের মাধ্যমে, বৈরাগ্যের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে। এইভাবেই আমরা বৈচারিকভাবে এগিয়ে চলব। রাজনৈতিক ক্ষমতা ভারতবর্ষ কোনোদিন অতীতে দখল করে তার প্রভাব বিস্তার ইউরোপ আমেরিকায় করেনি, আগামী দিনও করবে না। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমি প্রধানমন্ত্রীকে বলবো, নির্ভয়ে এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গে আছি। নমস্কার। ধন্যবাদ জগন্নাথদা। জগন্নাথদা যেখান থেকে শুরু করেছিলেন আমি একমত যে এই দেশে অনেকেই ভাবতেন যে নরেন্দ্র মোদী কোনোদিন ভারতবর্ষের মতো দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু মুশকিল হচ্ছে যে মনে মনে ভাবা নয়, যারা এই কথা প্রকাশ্যে বলতেন তাদের একজন হচ্ছে ওই সভার শুরুতে যে নামগুলো উচ্চারিত হচ্ছিল, ওই এনের একজন নীতিশ কুমার। এই মুহূর্তে সেই নীতিশ কুমারের ওপর এই সরকার অনেকটা নির্ভর করে আছে। নীতিশ কুমারও মনে করতেন, প্রকাশ্যে বলতেন যে নরেন্দ্র মোদী কোনোদিন ভারতবর্ষের মতো দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না।
জগন্নাথদা বললেন যে সরকার একেবারে সঠিক পথে চলছে। প্রশ্ন উঠবে যে সঠিক পথে, একেবারে সঠিক পথে চললে কেন আত্মনির্ভর সরকার পরনির্ভর মানে শরিকদের ওপর নির্ভরশীল হবে? যাই হোক, জগন্নাথদাকে দেখে আমার কিন্তু মনে পড়ছে যে সর্বভারতীয় ক্ষেত্রে বাঙালিকে ন্যায্য মর্যাদা না দেওয়ার অভিমান সেটা কিন্তু নতুন নয়। আজও বাঙালি মনে করে যে তার দল সিপিএম জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না হতে দিয়ে একটা ঐতিহাসিক ভুল করেছিল। প্রণব মুখোপাধ্যায়কেও প্রধানমন্ত্রী না করে কংগ্রেস হাইকমান্ড ঠিক কাজ করেনি, একথা বহু বাঙালি বিশ্বাস করে। আমি নিশ্চিত অনেকেই আমার মতো বিশ্বাস করেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার প্রতিনিধিত্ব আরও বেশি থাকা উচিত। যখন উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা একেবারে অর্ধেক হয়ে গেল, সেই অর্ধেক হয়ে যাওয়ার পর সেখান থেকে 2 জন ক্যাবিনেট মন্ত্রী হয়, কিংবা হরিয়ানায় বিজেপির আসন সংখ্যা 10 থেকে কমে 5 হয়ে যাওয়ার পরও সেই 5 জনের মধ্যে 3 জনকে মন্ত্রী করা হয়, কিংবা তামিলনাড়ু কিংবা পাঞ্জাবে বিজেপি শূন্য হয়ে যাওয়ার পরও সেখান থেকে মন্ত্রী করা হয়, তখন বঙ্গ বিজেপি 12টা আসন জিতে 2 জন প্রতিমন্ত্রীতেই আটকে থাকবে কেন? পরপর দুবার প্রায় 2 লক্ষ ভোটে জিতেও জগন্নাথ সরকারই বা ক্যাবিনেটের বাইরে থাকবেন কেন? প্রকাশ্যে স্বীকার করবেন কিনা জানি না, কিন্তু এই প্রশ্ন নিশ্চয়ই জগন্নাথদাকেও ভাবায়। যাই হোক, আমার পরের বক্তা বাম কংগ্রেস জোটের শিবরাত্রির সলতে মালদা দক্ষিণের একমাত্র কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। সবাইকে আমি আমার নমস্কার এবং ভালোবাসা জানাই। উপস্থিত মঞ্চে আমাদের রেসপেক্টেড প্যানেলিস্ট সুমন বাবু আর আপনারা এসছেন অডিয়েন্স। আজকের টপিক হচ্ছে আমাদের কি এক্সপেকটেশন আমাদের নতুন বিজেপি সরকারের কাছ থেকে এবং প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে। প্রথম কথা যে আমি বলতে চাই যে কোনো প্রধানমন্ত্রী যে কোনো সরকার হোক, আমরা প্রথম দেশের জন্য সেবা চাই এবং দেশের জন্য উন্নয়ন চাই প্রত্যেক মানুষের জন্য। কিন্তু আমরা কি দেখছি 2014 সালের পরে আমাদের দেশে একটা সাম্প্রদায়িক রাজনীতি আমরা দেখতে পেরেছি দেশে, যেখানে প্রধানমন্ত্রী নিজে এবং বিজেপির বিভিন্ন লিডাররা যেভাবে কথা বলেন, যেভাবে ওরা একটা দেশের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে চাইছেন ধর্মের উপরে, ল্যাঙ্গুয়েজের উপরে। কিন্তু আপনারা জানেন কি কোনো ধর্ম আমাদের পৃথিবীতে কোনো ধর্ম শেখায় না যে আমাদের মধ্যে বিভেদ হবার উচিত। যত ধর্ম আছে একই শিক্ষা হচ্ছে যে আমাদের মধ্যে কোনো তফাৎ নেই, আমরা সবাই একই, আর আমাদের মিল আর ভালোবাসাতে মিলিয়ে থাকতে হবে। একটা সময় ছিল যখন দেশ ডিভাইড অ্যান্ড রুল হতো, সেটা ব্রিটিশ রাজের আন্ডার। কিন্তু আমাদের 21st সেঞ্চুরি এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি কেন হবে? কেন বিজেপি সেভাবে আমাদের দেশকে চালাবার চেষ্টা করবে? কিছু উদাহরণ আমি দিচ্ছি। যেমন আপনারা জানেন দিল্লির রায়টগুলো হয়েছে 2020 সালে, যেখানে প্রোটেস্টারদের কি দোষ ছিল? কোনো দোষ ছিল না। ওরা এনআরসি বিভিন্ন জায়গাতে ওরা প্রোটেস্ট করছিল যে এনআরসি লটা নিয়ম যে আনা হয়েছে সেই নিয়মটা ঠিক নয়। কিন্তু তার জন্য ওদের কি শাস্তি? যে বিজেপি লিডাররা ওখানে রাইটগুলো দাঙ্গাগুলো শুরু করেছেন। ঠিক সেভাবে আমাদের দেশে আপনারা জানেন আমাদের দলিতরা, বিভিন্ন বিজেপি রুল স্টেটরা দলিতরা সঠিক অধিকার পাচ্ছে না। 2014 সালের পরে রেপ বেড়ে গেছে দলিতের উপরে, অনাস্থা বেড়ে গেছেন, ভায়োলেন্স বেড়ে গেছে, অ্যাট্রসিটি বেড়ে গেছে দলিতদের উপরে। এখানে কি জবাব দিবে বিজেপি, স্পেশালি ইউপিতে? আমার বক্তব্য হচ্ছে যে আমরা দেখছি বিজেপির আন্ডারে এ দেশের ঘৃণা করার আর হিংসা বাড়ছে আর মিল কমে যাচ্ছে।
আমাদের দেশ হচ্ছে এমন একটা দেশ যে মানুষরা বিভিন্ন কাপড় পরে, বিভিন্ন খাবার খায়, বিভিন্ন ভাষা বলে এবং বিভিন্ন ধর্ম ফলো করে। কিন্তু এখানে আমি বিজেপির কাছে এবং বিজেপির হিন্দুত্ব আইডিওলজি যে আছে আর প্রধানমন্ত্রীর কাছে আমি একটা প্রশ্ন করতে যাই। উনি তো দেশের প্রধানমন্ত্রী আছে, তো সবার প্রধানমন্ত্রী, ভালো কথা। তাহলে উনি কি মানছেন যে প্রত্যেক মানুষের আমাদের দেশের একটা মানবতা আছেন, তো সবাই সমান সমান? তো উনি যদি ভারতবর্ষ প্রমাণ থাকতে আছেন তো এই কথা উনিকে মানতে হবে। তো সবাই সমান সমান, সবার মনের মধ্যে একটা হিউম্যানিটি আছে, কেউ বড়, কেউ মানুষ থেকে কম দাম নেই, কেউ মানুষের উপরে নেই, কেউ আমাদের মধ্যে ভগবান বা ঈশ্বর নেই, আমরা সবাই মানুষ আর আমাদের সবার অধিকার আছে। তাহলে সরকারের কাজ হচ্ছে ধর্ম নিরপেক্ষ চালাবার মতন একটা সরকার আমরা চাই। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী তো বিদেশ যায়, আর বিদেশ যাওয়ার পরে উনি বড় বড় লেকচার মারেন যে ভারতবর্ষ শাইনিং, মানে ইকোনমিক্যালি আমাদের অ্যাডভান্সমেন্ট কি চলছে দেশে, উনি আমাদের কীরকম আরও অ্যাডভান্সমেন্ট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভান্সমেন্ট, ইকোনমিক অ্যাডভান্সমেন্ট যেভাবে চলছে আমাদের দেশে। কিন্তু যদি ওই দেশে মিল যদি না থাকে, শান্তি যদি না থাকে, তাহলে আমরা কি করে বলতে পারি যে আমরা একটা ডেভেলপড কান্ট্রি, যে আমরা হচ্ছে একটা অ্যাডভান্স দেশ? আমরা বলতে পারবো না। তাহলে আমি বলবো প্রধানমন্ত্রীকে যে আপনি আগামী দিনে দেশকে শক্তিশালী করার জন্য মিল বাড়ান, মিল এবং ভালোবাসা, এটাতে আমাদের দেশে শক্তিশালী হবে। রাহুল গান্ধী খুব সুন্দরভাবে বলেছে, নফরত কি বাজার মে মোহব্বত কি দোকান খুলো। এটা আমার ফার্স্ট মেসেজ প্রধানমন্ত্রীর কাছে, মোদির কাছে। সেকেন্ড হচ্ছে, একটু আগে ব্রতা বাসু সাহেব উনি বলছিলেন যে আমাদের ইনস্টিটিউশন যেগুলো আছে, ইনস্টিটিউশন যেমন আমাদের জুডিশিয়ারি, প্রেস, ইনভেস্টিগেটিং এজেন্সি, এগুলো এজেন্সি গণতন্ত্রভাবে চলছে না। আমরা দেখছি, যেমন একটা ফিগার আপনাদেরকে জানাতে চাই যে আমাদের দেশে 95% কেস, 95% অফ কেসেস বাই ইডি অ্যান্ড সিবিআই, এইগুলো কেস হচ্ছে কার এগেনস্টে? বিরোধী পার্টির এগেনস্টে। এটা কি হতে পারে? এটার কি কোনো লজিক আছে যে 95% আবার কারাপশন শুধু বিরোধী পার্টিরা করে, শাসক দলের কোনো কারাপশন নেই? সেটা কোন মানুষ এটা বিশ্বাস করবেন? আর এই সরকারটাই, বিজেপি সরকার বিভিন্ন সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে ইডি এবং সিবিআইয়ের সঙ্গে, এগুলো এজেন্সিজের সঙ্গে। তো এইগুলো এজেন্সিদের কাজ হচ্ছে নিরপেক্ষ থাকার, কিন্তু আমরা দেখছি সিবিআই, ট্যাক্সেশন এজেন্সি এবং এগুলো আপনার ইনভেস্টিগেশন এজেন্সি নিরপেক্ষ থাকছে না। ঠিক সেভাবে আমাদের দেশে প্রেসের কি অধিকার আছে? জার্নালিস্টের অধিকার আছে? আপনারা কি জানেন যে একটা জার্নালিস্ট, তার নাম হচ্ছে কাপান বাবু, উনি কেরালার মানুষ, উনি গেছে রিপোর্ট করতে হাথরাসের দালিতের রেপগুলো যে হয়েছে 2020 সালে। উনি যাবার সময়, পৌঁছাবার আগে ওখানকার সরকার ওকে অ্যারেস্ট করেছে এবং 28 মাসে উনি জেলে খেটেছেন। 28 মাস উনি কোনো বেল পায়নি, উনি কোনো কোর্ট কেস ওনার উপরে হয়নি, 28 মাসে উনাকে জেলে থাকতে হয়েছে। তো সেখানে উনি একা নয়, এরকম অনেক অনেক প্রেস আমাদের দেশে, তাদের ফ্রিডম আর ওরা পাচ্ছে না, তারা সঠিক খবর দিতে পারছে না আপনাদেরকে। একটা গণতন্ত্র দেশে যদি আপনি সঠিক খবর যদি না পান, তাহলে আপনি কিভাবে ইনফর্ম ডিসিশনস নেবেন? আপনার কাছে যদি খবর যদি না পৌঁছে, যদি আপনার কাছে ফেক নিউজ পৌঁছে যায়, তাহলে আপনি কিভাবে ভোট করবেন? আপনি তো জানেন না সঠিক কি হচ্ছে দেশে। তো এরকম অনেক অনেক জার্নালিস্ট আজকাল জেল খাটছে বিজেপির জন্য। আর কিসের ল? এইগুলো ড্রাকোনিয়ান ল। এগুলো ল যেমন অ্যান্টি টেররিস্ট অ্যাক্টের নিয়ম,
ইউজ করা হচ্ছে আগেনস্ট আমাদের প্রেস। আপনি ভাবুন, এটা কি গণতন্ত্র? এটা কি আমাদের দেশের গণতন্ত্র হওয়া উচিত? আর একটা কথা আমি বলতে চাই যে আপনারা জানেন যে আজকাল কীরকম ন্যাশনাল চ্যানেল, কত ন্যাশনাল চ্যানেল আছে, বেশিরভাগ এরা বায়াস চ্যানেল। এরা একটা পার্টির মালিক হচ্ছে কেন্দ্র সরকার, মালিক হচ্ছে বিজেপি। একটা কারণ আছে, যেহেতু বড় বড় ব্যবসাদারি তাদের কন্ট্রোলের আন্ডার হয়ে গেছে এগুলো বড় বড় চ্যানেল। যেমন আম্বানি এবং আদানি, এদের দুজনের মধ্যে প্রচণ্ড চ্যানেল কন্ট্রোল এসে গেছে। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি যে 128 চ্যানেলস, 128 চ্যানেল বিলংস টু আম্বানি গ্রুপ। আপনি চিন্তা করতে পারেন, এত মনোপলি হয়ে গেছে চ্যানেলে কন্ট্রোল। আর ওইগুলো বড় বিজনেস হাউস যদি সরকারের কাছে থাকে, তাহলে নিরপেক্ষ জার্নালিজম আপনি কোনোদিন পাবেন না। বায়াসড তো হবে, চ্যানেলগুলো বায়াসড তো হবে, আর সেটা আমরা দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি? যে নিউজ চ্যানেলরা কোনো মানুষের খবর, আপনাদের সমস্যা, গরিব মানুষের সমস্যা তো দেখায় না। 90%-এর খবর হচ্ছে প্রো বিজেপি আর অ্যান্টি অপোজিশন। আর বাকি যেগুলো মানুষের সমস্যা আছে দেশের, যেমন আমাদের দেশের ইনফ্লেশন চলছে, আমাদের বেকার যুবকদের সমস্যা আছে, আমাদের উন্নয়নের সমস্যা আছে, আমাদের শিক্ষার সমস্যা আছে, এগুলো কোনো চ্যানেল আপনি দেখবেন কোনো চ্যানেল এগুলো কভারেজ করে না। আর সবচেয়ে বড় স্ক্যাম যে রিসেন্টলি হয়েছে ইলেকশন বন্ডের, আমার মনে হয় সবচেয়ে বড় কাণ্ড দেশের ইন্ডিপেন্ডেন্সের পরে, সেটা আপনি কোনো খবর পাচ্ছেন না। যেখানে অ্যাকিউজ হচ্ছে বিজেপি সরকার। কিসের অ্যাকিউজড? এখানে ইলেকশন বন্ড যার কাছ থেকে টাকা পেয়েছে সেগুলো কোম্পানিজের যদি ইডি সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছিল, সেগুলো বিভিন্ন ইনভেস্টিগেশন বন্ধ হয়ে গেছে টাকা পাওয়ার পরে, ডোনেশন পাওয়ার পরে। তো কিন্তু আপনি দেখবেন কোনো চ্যানেল এগুলো এই কাণ্ডটা দেখাচ্ছেন না। তাহলে আমি আমার প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ, যে দেশের ইনস্টিটিউশনগুলো আপনি মজবুত করবেন, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, আপনি ফ্রি প্রেসকে ফ্রিডম দেন, আপনি আমাদের এগুলো এজেন্সিকে মিসইউজ করবেন না। তাহলে আমাদের এগুলো ইনস্টিটিউশন যেগুলো আছে, এগুলো ইনস্টিটিউশন হচ্ছে আমাদের অধিকারকে বাঁচাবার জন্য, কিন্তু দেখছি আমরা যে অধিকার না বাঁচিয়ে এইগুলো ইনস্টিটিউশন আমাদের অধিকারকে নষ্ট করে দিচ্ছে। শেষ পয়েন্ট আমার এখানে, যে আমরা কি তাহলে দেখতে চাইছি এই প্রধানমন্ত্রীর কাছে? আমরা মন্দির আর মসজিদ আর দেখতে চাই না, আমরা ওই বিষয়ে দেখতে চাই না। আমরা উন্নয়ন দেখতে চাই, আমরা ডেভেলপমেন্ট দেখতে চাই। আমরা দেখতে চাই যে আমাদের দেশে ইনইকুয়ালিটি, আমরা এইগুলো ইনইকুয়ালিটিসকে কমাতে চাই। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে মোদি সরকার 10 বছর আগে, কিন্তু কোনো প্রতিশ্রুতি মানে পূরণ হয়নি। জিনিসের দাম যেমন গ্যাস, ডিজেল এবং খাবারের আইটেমগুলো সব ইনক্রিজ হয়ে গেছে। বেকার যুবকরা বলেছেন মোদি সরকার যে 10 বছর পরে 20 কোটি চাকরি দেবে, কিন্তু কোথায় চাকরি গেছে আমরা দেখতে পাচ্ছি না। গরিব যুবক, মেয়ে, ছেলেরা এই দেশে প্রচণ্ড আছে। তো এগুলো আমাদের, এটা তো প্রধানমন্ত্রী দেখছে না, উনি খালি প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের দেশে যে ইনইকুয়ালিটি আছে, মানে একটা বড় তফাৎ আছে গরিব লোকদের মধ্যে আর সাধারণ লোকদের মধ্যে। সবচেয়ে ধনী 1% আমাদের দেশের মানুষের হাতে কন্ট্রোল করছে 50% অফ আমাদের দেশের ধন। চিন্তা করেন, 1% কন্ট্রোল করছে 50% অফ আমাদের দেশের ওয়েলথ। আর বাকি 50% যারা সবচেয়ে গরিব, ওদের হাতে আমার মাত্র 4.5% দেশের ধন আছে। তাহলে গরিব লোকরা কোথায় যাবে? কোথায় উন্নয়ন হয়েছে? কোথায় কিছু প্রগ্রেস হয়েছে গরিব লোকদের? কিচ্ছু হয়নি। এগুলো খালি স্লোগান বিজেপির। তো আমি বলতে চাই প্রধানমন্ত্রীর কাছে, আপনি স্লোগান বন্ধ করেন, আর আপনি এগুলো প্রকল্পনা করেন গরিব লোকদের জন্য, আপনি লড়াই করেন, আর এগুলো গরিব লোকদের কমান, আর মিল বাড়ান আমাদের দেশে। মিল
আমাদের গণতন্ত্র, আমাদের উন্নয়ন, এগুলো জিনিস আপনি দেখুন। গরিব মানুষের যে কষ্ট যে পাচ্ছে আপনি এগুলো কাজ দেখুন। আর আপনি এগুলো কমিউনালাইজেশন ছেড়ে দেন, আপনি মানে বিভেদ সৃষ্টি ছেড়ে দেন, আর সবার প্রধানমন্ত্রী হয়ে যান। এখানে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, বিশেষ করে ঈশা খান চৌধুরীকে ধন্যবাদ যে হাথরাসের পরিপ্রেক্ষিতে প্রেস ফ্রিডমের ইস্যুটা তিনি উল্লেখ করলেন বলে। ইলেকট্রাল বন্ড অবশ্য প্রায় প্রতিদিন আমার দৈনিক অনুষ্ঠানে বারবার ইস্যু হিসেবে উঠে এসেছে। ইলেকট্রাল বন্ড নিয়ে অসংখ্য শো এবিপি আনন্দ দেখিয়েছে। ঠিকই বললেন ঈশা খান চৌধুরী যে স্লোগান অন্তঃশ্বাস শূন্য, ঠিক যেমন গরিবি হটাও স্লোগান তুলেছিলেন ইন্দিরা গান্ধী, সেটা যদি অন্তঃশ্বাস শূন্য না হতো তাহলে তার এত দশক পর ঈশা খান চৌধুরীকে গরিবি আছে এবং সেই গরিবির কোনো স্লোগান সেই গরিবিকে হটাতে পারে না, এই রিয়েলাইজেশন, এই বাস্তব পরিস্থিতি বুঝতে হতো না, গরিবি স্লোগানেই হটে যেত। প্রথমে আরেকটা জায়গায় ঈশা খান চৌধুরীর সঙ্গে আমি একমত। উনি বললেন যে আমাদের সংবিধান এবং সেই সংবিধানের মূল স্পিরিট বলছে যে সবাই সমান। এখন দেখুন, কংগ্রেসের সমালোচকরা বলে থাকেন যে কংগ্রেসেও সবাই সমান, শুধুমাত্র একটা পরিবার বাদে, তারা অন্যদের থেকে একটু ওপরে। আমি শুধু ভাবছিলাম যে একটা সংখ্যালঘু সরকারকে 5 বছর অত্যন্ত সফলভাবে চালানোর পর, এমনকি দেশে উদার অর্থনীতির বৈপ্লবিক সিদ্ধান্ত রূপায়ণের পরও দলের যে প্রধানমন্ত্রীকে কংগ্রেস তার মৃত্যুর পরও যথাযথ সম্মান দেয়নি বলে বারবার অভিযোগ ওঠে, তার একটা ঘটনা আমায় এবার বলতেই হবে। নরসিমা রাও আজীবন বিশ্বাস করতেন যে রাজনৈতিক দল হয়তো পাল্টে যায়, কিন্তু দেশ চালানো সমস্ত সংকীর্ণ দলাদলির ঊর্ধ্বে একটা ধারাবাহিক প্রক্রিয়া। 1996 সাল নরসিমা রাও প্রধানমন্ত্রী হিসেবে বিদায় নিচ্ছেন, আর তাঁর আসনে বসতে চলেছেন অটল বিহারী বাজপেয়ী। পিভি বিদায়বেলায় বাজপেয়ীর হাতে একটা চিরকুট দিলেন, তাতে লেখা কালাম সে মিলিয়ে। এপিজে আব্দুল কালামকে ডেকে পাঠাতে তিনি বাজপেয়ীজিকে বললেন যে নরসিমা রাও পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণে ছাড়পত্র দিয়ে গেছেন, উনি বোধহয় চেয়েছেন যে এই কাজটা আপনি এগিয়ে নিয়ে যান। সঙ্গে সঙ্গে বাজপেয়ী কলামকে বলেন যে আপনারা প্রস্তুতি নিন। কিন্তু এরপরই বাজপেয়ীর 13 দিনের সরকার পড়ে যায়। বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য অরুণ শৌরি এক জায়গায় লিখছেন, আমার মনে আছে লোকসভায় আস্থা ভোট থেকে ফিরে তার চেম্বারে বসে হতাশায় ডুবে আছেন বাজপেয়ী। তিনি বলছেন, আমরা 1 ভোটে হেরে গেছি। ঠিক সেই সময় এপিজে আব্দুল কালাম তার চেম্বারে ঢুকে বাজপেয়ীজিকে বলেন, আমরা পারমাণবিক বোমার সফল পরীক্ষা করবই স্যার। শেষ পর্যন্ত ঠিক তাই হয়েছিল। 1998 সালের মার্চ মাসে অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় ফেরেন, আর মে মাসে পোখরানে সফলভাবে পরমাণু পরীক্ষা সম্পন্ন হয়। অর্থাৎ একজন বিদায়ী প্রধানমন্ত্রী বর্তমানের হাতে তার সযত্নে পোঁতা চারাগাছটা তুলে দিতে না কোনো দ্বিধাবোধ করেননি, আর বাকিটা ইতিহাস। যাই হোক, আমার পরের বক্তা কলকাতার প্রাক্তন নগরপাল গৌতম মোহন চক্রবর্তী। শুভ সন্ধ্যা। পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের তৃতীয়বারের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে শ্রী নরেন্দ্র মোদীকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে তার অবগতির জন্য আমাদের কয়েকটি চিন্তার কারণ ভাবছিলাম আজকে বলবো, কিন্তু আমাকে আজকে সঞ্চালক সুমনবাবু এটা খুব মুশকিলে ফেলে দিয়েছেন। 3 জন বাঘা বাঘা রাজনীতিবিদদের পরে আমাকে বলতে বলেছেন। মাননীয় মন্ত্রী আমাদের রাজ্যের, 2 জন মাননীয় ভারতবর্ষের সাংসদ, তারা তাদের বক্তব্যে বেশিটাই কিন্তু যা বলেছেন সেটা হচ্ছে রাজনীতি সম্পর্কিত। আমি তো রাজনীতির লোক নয়, কাজে রাজনীতি সম্বন্ধে কিছু বলতে পারবো না। আমার খালি কতগুলো চিন্তার বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং আমি জানি না আজকের এই আলোচনায় আমরা যে কথাগুলি বলছি এগুলি প্রধানমন্ত্রীর কানে যাবে কি না, হয়তো যাবে, এবং যদি সুমনবাবু এই কথাগুলি একটু জানান তাহলে সবচেয়ে ভালো হয়। তার কানে যাবার একমাত্র পথ আমাদের কাছে কিন্তু হচ্ছে এবিপি বাংলার নিউজ চ্যানেল। যদি তারা আমাদের এই আজকের চিন্তার কথাগুলি তার কানে তুলতে পারেন, আমার মনে হয় তাহলে আজকে যে কথাগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করছি তার হয়তো কোনো সুফল আমরা পাব। প্রথমেই আমার যেটা মনে হয় যে আমরা গত 10 বছরের এই সরকারের দিকে যদি তাকাই, আমার মনে হয় ভারতবর্ষ একটা জায়গাতে খুব বড় জায়গায় চলে গেছেন, সেটা হচ্ছে আমাদের পররাষ্ট্র বিষয়ে। আজকে আর ভারতবর্ষকে কেউ দুর্বল দেশ বলে মনে করে না। যারা ইউরোপ, আমেরিকা ইত্যাদি দেশগুলো, কানাডা, যারা একদিন ভারতকে মনে করতো খুব দুর্বল রাষ্ট্র, তারা কিন্তু এখন মনে করে যে ভারতবর্ষ বেশ শক্তপোক্ত একটি দেশ।
এবং কোনো একটা কথা বললে তার জবাবটাও বেশ ভালোভাবে ভারতবর্ষ বুঝিয়ে দিতে পারে। তার পাশাপাশি আমাদের মনে হতো যে ঠিক আছে, দূরের ধনী বড় রাষ্ট্রগুলি তারা তো ঠিক আছে, কিন্তু বাড়ির চারপাশে যারা আছে তাদের সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে কেন? নেপালের সাথে, মালদ্বীপের সাথে। কিন্তু এবার দেখলাম ওনার শপথ গ্রহণ অনুষ্ঠানে এই চারপাশের যে দলগুলি, তাদের যারা সবচেয়ে উচ্চ পদে রয়েছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমনকি মালদ্বীপের যিনি রাষ্ট্রপতি তিনিও এসেছিলেন। আমার মনে হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ আমরা সবসময় চাই পাশের বাড়ির যে ভদ্রলোক থাকেন, ধনী হন দরিদ্র হন, তার সঙ্গে সম্পর্কটা বেশি ভালো রাখা অনেক দূরের যে ধনী ব্যক্তি আছে তার চেয়ে। কাজেই সেই কাজে আমার মনে হয় যে আমরা সামনের 5 বছর এই দিকে আমাদের দেশ, আমাদের পররাষ্ট্র বিভাগে এই দিকে মন দেবে। তার সঙ্গে সঙ্গে দুটো কথা বলা খুব দরকার। একটা হচ্ছে যে কোনো দেশের পক্ষেই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট খুব বড় দরকার। রাস্তা মানে সড়ক পরিবহন, যাতায়াতের অন্যান্য ব্যবস্থা, যেমন ধরুন ট্রেন, যেমন ধরুন সিভিল এভিয়েশন, এইগুলিতে কিন্তু আমার মনে হয় যে আমাদের দেশে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং আমার মনে হয় যে সামনের 5 বছরও আমরা এই একই অগ্রগতির হার দেখতে পারবো। পাশাপাশি আরেকটি কথা আমার বারবার মনে হয়, সেটা হচ্ছে যে এখনও আমাদের দেশের বেশ খানিকটা অংশ কিন্তু এখনও আমাদের শত্রুদের কবলে রয়েছে এবং আমরা যেটুকু জানি যে তারা সেখানে বসে আমাদের ভারতবর্ষের বিরুদ্ধে নানা রকম উগ্রপন্থী কার্যকলাপে মদত দিচ্ছে। আমি এখানেও আশা করব যে আগামী 5 বছর আমরা ভারত সরকারের কাছ থেকে এমন কতগুলি ইতিবাচক পদক্ষেপ দেখতে পারবো, যাতে করে এই যে আমাদের যারা বিরোধী দলগুলি, আমাদের শত্রু দেশগুলি যারা আমাদের বিরুদ্ধে এই চক্রান্ত করছে, তারা অন্তত একটা কোনো শিক্ষা পাবে। আমার এটাও বলতেও ভালো লাগছে যে ভারতবর্ষের, আমরা সবাই জানি, আমরা যাকে উন্নয়নের সূচক বলে মনে করি জিডিপি, সেটা প্রায় 8.2%-এ গিয়ে দাঁড়িয়েছে। এটা কিন্তু একটা অত্যন্ত অহংকারের ব্যাপার। যখন কোভিডের পরে সারা পৃথিবী জুড়ে আমরা দেখেছিলাম এই জিডিপি বিভিন্ন দেশে আস্তে আস্তে নেমে যাচ্ছে, ভারতবর্ষ কিন্তু সেই জায়গাটা ধরে রাখতে পেরেছে। এটা আমার মনে হয় একটা অত্যন্ত বড় জিনিস। এবং আমি এটাও জানি যে এই যে জিডিপির উন্নতি, এটা হয়তো আরও কিছুটা বাড়বে, যদিও 8.2 আমার ধারণা অত্যন্ত ভালো একটি সূচক। কিন্তু এর পাশাপাশি একটি কথা, একটু আগে বোধহয় আমাদের মাননীয় সাংসদ ঈশা খান চৌধুরী বললেন যে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। উন্নয়ন মানে খালি কি জিডিপির উন্নতি? আমি এটাই বিশ্বাস করি না। এটা কিন্তু উনি তার উত্তর দিয়েছেন। উনি বলেছেন উন্নতির সাথে সাথে দরকার হচ্ছে ইকুয়ালিটি ইন দ্য সোসাইটি। সত্যি সত্যি আমাদের যে উপার্জন হচ্ছে, যে ইনকাম, আমাদের যে ওয়েলথ ক্রিয়েশন, সেটা কি সবার মধ্যে একইভাবে বন্টন হচ্ছে? আমরা যদি সত্যি স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো নয়। এটা এক্ষুনি এ ব্যাপারেও মাননীয় সংসদ তিনি জানিয়েছেন যে ভারতবর্ষের 10% লোকের কাছে 77% জাতীয় সম্পত্তি রয়েছে। এবং আমরা যদি ইনকাম ডিস্ট্রিবিউশন দেখি সেখানেও দেখব যে ওপরের দিকের 1% মানুষের কাছে 22.6% জাতীয় যে আমাদের যে উপার্জন সেইটা যা তাদের কাছে যাচ্ছে, আর বাকি যে নিচের 50% তাদের কাছে মাত্র 15% যাচ্ছে। কাজে এই যে টোটাল একটা ইনইকুয়ালিটি, এটা কিন্তু সমাজের মধ্যে এক ধরনের সমস্যা তৈরি করতে বাধ্য। এবং আমার মনে হয় যে এ ব্যাপারে আগামী সরকার যদি একটু মনোনিবেশ করেন, কি করে আমাদের দেশের ইনইকুয়ালিটি অন্তত কমিয়ে আনা যায়। আমি জানি এটা একদম শেষ করে দেওয়া সম্ভব নয়। এক্ষুনি সঞ্চালক সুমনবাবু বললেন যে গরিবি হাটাও, এটা একটা স্লোগান হতে পারে, কিন্তু এটা কি করে কাজে লাগানো যেতে পারে, এর এক্সিকিউশন কীভাবে হবে, এটা না বুঝে স্লোগান দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে পৃথিবীর বহু দেশে এখন কিন্তু এই ইনইকুয়ালিটি নিয়ে পড়াশোনা হচ্ছে, এই নিয়ে চর্চা হচ্ছে, এবং সেখানকার সরকার চাইছেন যে কি করে এই ইনইকুয়ালিটি বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার কমিয়ে আনা যায়। এখানে কিন্তু আমরা দেখতে পারি যে গত 10 বছরে এই যে ব্যবধানটা, এটা কিন্তু বেড়েছে এবং আমার কাছে এটা কিন্তু সত্যি একটা অত্যন্ত চিন্তার বিষয়। উল্টো দিকে আবার যদি দেখি ট্যাক্সেশন, সেখানে কিন্তু গরিবরা তারা কিন্তু অনেক বেশি মানে অ্যাফেক্টেড হচ্ছে। জিএসটি আমরা যদি দেখি তাহলে দেখব যারা টপ 10% তারা মাত্র 4% জিএসটি দিচ্ছেন, আর বটম 50%, যে নিচের যে 50% জনগণ, দারিদ্র মানে আমি বলছি আমাদের অর্থের দিক দিয়ে 50%, তারা 64% অফ দ্য টোটাল জিএসটি পে করছেন। কাজেই যারা গরিব
তারা বেশি ট্যাক্স দিচ্ছেন, তাদের কাছে কম সম্পত্তি আসছে, তাদের কাছে কম উপার্জন আসছেন। আর যারা বড় লোক তারা কম জিএসটি দিচ্ছেন, তারা কিন্তু অনেক বেশি করে সম্পত্তি তাদের কাছে করায়ত্ত করছেন, উপার্জন করছেন। এই ইনইকুয়ালিটি আমাদের যে করে বন্ধ করতে হবে। এবং আমার মনে হয় মাননীয় দুজন সংসদ রয়েছেন, তারা যদি এই ব্যাপারটা নিয়ে পরে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তার নজরে আনেন, আমার মনে হয় নিশ্চয়ই এই ব্যাপারে কোনো কাজ হবে। আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, আমরা বারবার বলি বেকারত্ব, চাকরি। আমরা যেখানে আছি যে রাজ্যে, সত্যি এখানে কিন্তু চাকরির প্রচণ্ড অভাব। হয়তো এই অভাবটা সারা ভারতবর্ষ জুড়েই রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এই অভাবটা কিন্তু আরও আমাদের চোখে লাগে। কারণ এখানে সত্যি সত্যি কিন্তু শিক্ষিত ছেলেমেয়ের জন্য চাকরির সংখ্যা অত্যন্ত কম। কাজে এই যে জব ক্রিয়েশন এবং আনএমপ্লয়মেন্ট, এই দুটো ইস্যু যে কী করে করা যাবে, এগুলো কিন্তু খুব কঠিন জিনিস। আমি মনে করি না এগুলো খুব সহজ জিনিস। এখানে আমরা আজকে সন্ধ্যেবেলা একটা আলোচনা করলাম, তাহলেই সব কিছু মিটে গেল আমার মনে হয় না। তবে একটা জিনিস যে কোনো ইকোনমিস্ট, যে কোনো অর্থনীতিবিদ বলবেন যে প্রোডাকশন এবং গ্রোথ সবসময় যেন এমপ্লয়মেন্ট ইন্টেন্সিভ হয়। যদি এমপ্লয়মেন্ট ইন্টেন্সিভ হয় তাহলে কিন্তু চাকরির সংখ্যা বাড়বে, এবং তাহলে মানুষের কাছে, শিক্ষিত বেকার যারা রয়েছেন তাদের কাছে চাকরির জায়গা অনেকটা খুলে যাবে। এখন এখানে আরেকটা তার সঙ্গে সঙ্গে কথা আমি বলবো, গ্রামীণ এলাকা যেগুলোর, যে রুরাল এলাকা, সেইখানে কিন্তু এই চাকরির সম্ভাবনা এটা কিন্তু বাড়ানো অনেক বেশি দরকার। এবং সেখানে শুধু ওই মনরেগা করলে হবে না, যে তারা খালি ওখানে সেই মাটি কাটবেন এই কাজ নয়, তাদের ট্রেনিং দিয়ে তাদের এমন জায়গায় নিয়ে যেতে হবে তারা অন্য কাজের জন্য যেন যোগ্য হয়ে উঠতে পারেন। কাজে এই দুটো জিনিস আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে গ্রামীণ এলাকাগুলিতে আমাদের তরুণদের কাছে, যুবকদের কাছে শিক্ষা দিয়ে কাজের উপযুক্ত করে তোলা, এবং অন্যান্য জায়গায় সাধারণভাবে আমাদের যে গ্রোথ এবং ডেভেলপমেন্ট হবে সেটা যেন জব ওরিয়েন্টেড হয়, এবং এইটা আমার মনে হয় অত্যন্ত দরকার। প্রধানমন্ত্রী তিনি এর মধ্যেই বলে দিয়েছেন যে অ্যান্টি কারাপশন এর বিরুদ্ধে, করাপশনের বিরুদ্ধে যে ব্যবস্থা সেগুলি আরও জোরদার হবে। এটা নিশ্চয়ই হওয়া দরকার। এটা বহুদিন আগে থেকে আমরা জানি যে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বলে গেছিলেন। এখনও অবধি আমরা কিন্তু সেই একই কথা বলে যাচ্ছি যে 1 টাকা যদি সরকার খরচ করে কত পয়সা মানুষের কাছে পৌঁছয়, এটা কিন্তু এখনও আমরা সমস্ত সভায় গিয়ে বড় বড় বিতর্ক সভায় বলে আসি, কিন্তু এর সলিউশন কি এটা কিন্তু আমরা এখনও জানি না। একটু আগে যেটা মাননীয় সংসদের একটা কথা বলছিলেন যে কেন ইডি আর সিবিআই খালি বিরোধীদের বিরুদ্ধে কাজ করে, সেটা আমি জানি না, কিন্তু একটা কথা ওনাকে বলতে পারি, পশ্চিমবঙ্গে আমরা যে গত কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে যে দেখছি খালি বিরোধীদের বিরুদ্ধে যে মামলাগুলি হচ্ছে, তার একটি কারণ হচ্ছে সিবিআইকে কোনো জায়গায় কাজ করতে গেলে একটা জেনারেল কনসেন্ট নিয়ে কাজ করতে হয়। এই রাজ্যে কিন্তু কনসেন্ট নেই। প্রায় সবকটি কেস হচ্ছে কিন্তু হাইকোর্টের নির্দেশ অনুসারে, এবং যেহেতু হাইকোর্টের নির্দেশ অনুসারে মামলাগুলি হচ্ছে, আমার মনে হয় এই অভিযোগ কিন্তু করা যায় না। কিন্তু আরেকটি অভিযোগ তো করা যেতেই পারে, এক একটি মামলা কত বছরে শেষ হবে এর কি কোনো নিশ্চয়তা আছে? সারদার যে মামলা হয়েছিল, সারদা চিটফান্ডের, আমার স্মৃতি যদি খুব ভুল না করে, এটা 2013 সাল নাগাদ এই মামলা হয়েছিল। শ্যামল সেন কমিটি বোধহয় 2013 সালে হয়েছিল। সেই মামলা এখন কোথায় এসে দাঁড়ালো আমরা কেউ জানি না। কেউ গ্রেপ্তার হলেন, আমার গ্রেপ্তার থেকে সেখান থেকে বেরিয়েও এলেন, তারপর তাদের প্রায়ই দেখি তারা টিভিতে কথা বলছেন, আবার অন্য কেউ গ্রেপ্তার হচ্ছেন, কিন্তু আলটিমেটলি কেসগুলোতে আমরা আজও জানি না যে কারা দায়ী ছিলেন এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো। কাজেই একটা জিনিস আমরা সবসময় ছোটবেলা থেকে বলতাম, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। যে লোকগুলির পয়সা গেছে, গরিব মানুষ, তাদের আমরা কি বলবো যে 10 বছর আগে তোমার কমপ্লেনে আমরা একটা কেস করেছিলাম, তারপরে কি হলো কেউ জানে না। কাজেই অ্যান্টি কারাপশন মেজার্সকে যদি সত্যি সত্যি শক্তিশালী করতে হয়, তাহলে একটা টাইম লিমিট রাখতে হবে একটা তদন্ত শেষ করার, টাইম লিমিট রাখতে হবে তার বিচার শেষ করার। তা যদি না করা হয় আমার মনে হয় তাদের কিন্তু কোনো লাভ হবে না। এর পাশাপাশি আমি আরেকটি কথা বলবো আজকে, সেটি হলো, যেহেতু আমি পুলিশে চাকরি করতাম, আমি ভেবেছিলাম যে আপনারা বলবেন ইডি সিবিআই নিয়ে আপনি বললেন, জগন্নাথবাবু হয়তো লোকাল পুলিশ নিয়েও বলবেন। সবসময় আমরা শুনে যাই যে পুলিশ, রাজ্য পুলিশ হচ্ছে যে রাজ্যের শাসক দলের দলদাস সবাই বলেন, আর উল্টো দিকে বলা হয় যে ইডি এবং সিবিআই তারা হচ্ছেন কেন্দ্রীয় সরকার পরিচালিত কেজড প্যারট। কিন্তু এইটা যে কেন হয়েছে এবং এর বিরুদ্ধে কি করা উচিত, পুলিশকে, সিবিআইকে এবং ইডিকে আমরা যদি পুলিশ সংগঠন মনে করি, যেহেতু তারা পুলিশ সংগঠন নন, তারা ফিনান্স ডিপার্টমেন্টের আন্ডারে,
তাদের ফাংশনাল অটোনমি কতটা আছে এটা কিন্তু কেউ দেখেন না। আমি দুজন মাননীয় সাংসদকে অনুরোধ করব যে আপনারা যদি এই জিনিসটি নিয়ে লোকসভায় কোনো সময় সোচ্চার হন। আমরা জানি কমিটির পর কমিটি হয়েছে, ন্যাশনাল পুলিশ কমিশন হয়েছিল যখন আমি সদ্য চাকরিতে ঢুকেছি, তারপরে ন্যাশনাল পুলিশ কমিশনের কিন্তু একাধিক কমিটি হয়েছে, রিভেনিউ কমিটি হয়েছে, মালিমাত কমিটি হয়েছে, পদ্মনাভন কমিটি হয়েছে, অনেক রকম রেকমেন্ডেশন হয়েছে। সেখানে বলা হলো স্টেটে হবে স্টেট সিকিউরিটি কমিশন, কেন্দ্রে হবে ন্যাশনাল সিকিউরিটি কমিশন, নামে সবগুলিই আছে, কিন্তু এগুলো কি হয়? আমার মনে হয় না। আমরা সবাই জানি একজন উত্তরপ্রদেশের এবং বিএসএফ এর প্রাক্তন ডিজি শ্রী প্রকাশ সিং এবং আরেকজন রিটায়ার্ড ডিজি তারা একটি মামলা করেছিলেন পুলিশের অটোনমি নিয়ে 2006 সালে, আজকে নয় 2006 সালে এর ওপরে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট কি কি করা উচিত। আজ অবধি তার মধ্যে কিন্তু বেশিরভাগ সিদ্ধান্ত হয় রূপায়িত হয়নি কিংবা কাগজে রূপায়িত হয়েছে। সেখানে কতগুলো সিদ্ধান্ত ছিল, কতগুলো নির্দেশ ছিল, 7টি নির্দেশ ছিল অ্যাকচুয়ালি। তার মধ্যে 2টি নির্দেশ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়। পুলিশের যারা ফাংশনাল অফিসার এদের চাকরি টেনিওর কমপক্ষে 2 বছর হবে এবং এদের পোস্টিং করার জন্য পুলিশ এস্টাবলিশমেন্ট বোর্ড হবে, আছে কিন্তু কাগজে কলমে। আমি আমাদের রাজ্যের জন্য বলছি না, সারা ভারতবর্ষে প্রায় সব রাজ্য, কেন্দ্রের জন্যও কিন্তু একই নিয়ম প্রযোজ্য। কিন্তু এটা কি সত্যি সত্যি হচ্ছে? যদি হয়, আমি সিবিআইতেও চাকরি করেছি, রাজ্যে তো করেইছি বটে, কখনো আমি এরম দেখিনি যে ডাইরেক্টর তিনি তার স্পেশাল ডাইরেক্টরের বিরুদ্ধে অভিযোগ করছেন, আবার স্পেশাল ডাইরেক্টর তিনি ডাইরেক্টরের বিরুদ্ধে অভিযোগ করছেন। এবং যে সরকার এই সিবিআইয়ের ওপরে নজরদারি রাখা উচিত তারা কিন্তু একদম নির্বাক বসে আছেন। এবং সেই স্পেশাল ডাইরেক্টর তিনি চাকরি থেকে রিটায়ার করে দেখলাম তিনি অন্য একটি জায়গার পুলিশের ডিজিপি হয়ে তিনি আবার চাকরি করলেন। তিনি কিন্তু খুব ভালো অফিসার বলে আমি শুনেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানেই কিন্তু ফেভারিটিজম আসছে এবং যখনই এটা হবে তখনই কিন্তু পুলিশের অটোনমি নির্ঘাতভাবে এটা বাধা পাবে। এইগুলি আমার মনে হয়েছিল যে আজকের দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলার। আর একটি কথা বলবো বলে মনে করছিলাম, সেটা হলো রাজ্য স্পেসিফিক, যেহেতু দুজন সাংসদকে পেয়েছি, পশ্চিমবঙ্গের চা শিল্প নিয়ে যদি আপনারা একবার প্রধানমন্ত্রীর কানে তুলতে পারেন। আমি এই বছর আগের মাসে দার্জিলিং গেছিলাম। আপনারা অবাক হয়ে যাবেন, চা বাগানগুলিতে অনেক শ্রমিকের পদ খালি, কেন যে অর্থ তাদের দেওয়া হয় সেই টাকায় তারা কিন্তু কাজ করতে চাইছেন না এবং চা শিল্প ঢুকছে। আমাকে চা বাগানের যারা মালিক কর্মচারীরা বললেন অন্যবার এই সময় বিদেশ থেকে প্রচুর লোক আসে চা কিনতে, এবার কেউ এসে পৌঁছননি। চা শিল্পকে বাঁচানো, দার্জিলিংকে বাঁচানো আমাদের রাজ্যের জন্য শুধু নয়, সারা পৃথিবীর জন্য, সারা ভারতবর্ষের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে সিনিয়র সিটিজেন্সদের নিয়ে। আমি যদিও সিনিয়র সিটিজেন অনেকদিন আগে হয়েছে, আর খুব একটা দেখছি না, হয়তো সুবোধবাবু হলেও হতে পারেন। তা না হলে সিনিয়র সিটিজেন না, আপনি বিশ্বজিৎবাবু এখনও আপনি যুবক আছেন। সিনিয়র সিটিজেন্সদের ক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাইরেক্টিভ প্রিন্সিপাল 41-এ বলা আছে তাদের কি কি সুযোগ সুবিধা পাওয়া দরকার। এবার দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন, তার গ্যারেন্টিতে বলেছেন যে 70 বছরের বেশি হয়ে গেলে 5 লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা পাবেন। কিন্তু আবার কি আয়ুষ্মান ভারতের কার্ড করতে হবে? আয়ুষ্মান ভারতের কার্ডে নিয়ে কিন্তু অনেক সমস্যা আছে, আশা করি আপনি জানেন সেটা। এই রাজ্যে তার প্রয়োজনীয়তা, তার ব্যবহার কতদূরে আমি জানি না, কিন্তু এটা হলে খুব ভালো হবে। তার সঙ্গে সঙ্গে যারা 70 ঊর্ধ্ব, আমারও 70 হয়ে গেছে, যারা 70 ঊর্ধ্ব আছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি যে যদি সরকার কতগুলি বিশেষ পদক্ষেপ নেয়, যেমন একটি হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা। সামনে দিকে যারা বসে আছেন সবাই খুব বয়সে ছোট, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা এটি যদি উঠিয়ে দেওয়া যায়, কারণ আমাদের পক্ষে ইনকাম ট্যাক্স ফাইল করার জন্য লোক খুঁজতে হয়। আরেকটি তার সঙ্গে সঙ্গে হচ্ছে সাইবার ক্রাইম। এই সাইবার ক্রাইমের ব্যাপারে যদি কোনো রকম বিশেষ ব্যবস্থা নেওয়া যায়, বিশেষ করে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া যায় যে তারা বাড়িতে এসে হোম সার্ভিস দেবে। কারণ এই যে অনলাইনে কাজ করতে করতে কত সিনিয়র সিটিজেন যে প্রতারিত হয়েছে, এই সংখ্যা কিন্তু শেষ করা যাবে না। আমি আর একটি খালি কথা বলবো যে যেমন ওই আমাদের হয় না আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড, সেরকম 3টে আইডেন্টিটি নিয়ে আমি বাঁচি। প্রথমত হচ্ছে ভারতবর্ষের নাগরিক, দ্বিতীয়ত হচ্ছে আমি এই বাংলার ছেলে, বাংলায় জন্ম, বাংলায় আশা করি মৃত্যু হবে, এবং মাতৃভাষা বাঙালি, এবং আমার ধর্ম হচ্ছে হিন্দু। এই 3টি আইডেন্টিটি নিয়ে বাঁচি। এবং সেই রকম আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তিনি থাকেন গুজরাটে, তিনি ভারতের নাগরিক, গুজরাটের অধিবাসী, গুজরাটি ভাষা বলেন এবং ধর্মে মুসলমান। আমি আশা করব আমাদের মতো সবাই এই 3টি আইডেন্টিটি পাশাপাশি রেখে যেন সদর্পে, সগর্বে সামনের 5 বছর বাঁচতে পারি। নমস্কার।
ধন্যবাদ গৌতম দা, অসাধারণ যথারীতি একটার পর একটা গুরুত্বপূর্ণ ইস্যু গৌতম দা ছুঁলেন। উন্নয়ন মানে কি শুধু জিডিপির বাড়া? আবার সেই তথ্যটা ঘুরে ফিরে সামনে এলো, সেটা হচ্ছে যে ভারতের মতো দেশে একদম শীর্ষে থাকা 1% মানুষের হাতে যদি গোটা দেশের সম্পত্তি 40% কুক্ষিগত হয়, তাহলে কি মারাত্মক হয়ে যায় ছবিটা। নিঃসন্দেহে সারদার কথা 13 বললেন গৌতম দা, আমি আরেকটু যদি গ্রেস পিরিয়ড দিই, 2014 সালে সারদার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। এটা আমরা কথা বলছি 2024 সালের জুন মাসে বসে। এখনও পর্যন্ত অন্তত আমাদের কাছে কারুর কাছেই তার ছবিটা স্পষ্ট হলো না। ফাইনাল চার্জশিট দূরবীন দিয়ে অধিকাংশ কেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। ফাংশনাল অটোনমির কথা বললেন, ঠিক একই যে ছবি ইডি সিবিআই, সেই ছবি রাজ্য পুলিশ এবং সিআইডি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। পাশাপাশি পুলিশ রিফর্মসের কথা গৌতমদা বললেন, কিন্তু সত্যি সত্যি ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো সরকার কি চেয়েছে? তাহলে কোনো রাজ্যে তো সেটা ইমপ্লিমেন্টেড হতো। এইখানেই হচ্ছে আমাদের দুর্ভাগ্যটা। তবে আপনারা দেখছেন এখানে আমার বলে দেওয়া দরকার যে প্রত্যেক বক্তার পর আমি একটার পর একটা অতীতের গৌরবোজ্জ্বল কাহিনী আপনাদের শোনাচ্ছি। ভুল করেও যেন কেউ এইটা ভাববেন না যে খারাপ যা কিছু সব এই বর্তমানে হচ্ছে। অতীতের ভারতীয় রাজনীতিও ঈর্ষা, লোভ, দলাদলি আর রাজনৈতিক প্রতিহিংসার কুৎসিত একাধিক ঘটনার সাক্ষী হয়েছে। ধরুন 1977 সাল, এমার্জেন্সির অভিঘাতে ক্রুদ্ধ ভারতবাসী ইন্দিরা গান্ধীকে একেবারে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে মোরারজি দেশাইকে জোট সরকার গঠনের সুযোগ করে দিয়েছিল। সেই ছিল এই দেশের বুকে প্রথম জোট সরকার। চরণ সিং, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, জর্জ ফার্নান্ডেজ, শান্তিভূষণ, বিজু পট্টনায়ক, প্রকাশ সিং বাদল, কে ছিলেন না সেই রামধনু জোটে? কিন্তু ক্রমেই ভারতবাসী বুঝতে পারল যে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার কোনো চেষ্টাও এই সরকারের নেই। জোট সরকারের নামে যেটা চলছে সেটা শুধুমাত্র শরিকদের মধ্যে রেষারেষি, খেয়েই আর সর্বতভাবে ইন্দিরা গান্ধীকে জেলবন্দি করে কোণঠাসা করা রাজনৈতিক চক্রান্ত। সেই সরকারের আইনমন্ত্রী শশীভূষণ স্বয়ং পরে একটা জায়গায় লিখছেন, যদি কোনো সরকারের প্রধানমন্ত্রী তাঁরই মন্ত্রিসভার দুজন সিনিয়র সতীর্থের মৃত্যুর জন্য অপেক্ষা করে বসে থাকেন, আর তাদের মধ্যে একজন মন্ত্রী খোদ প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে চলেন, তাহলে সেই সরকারের টিকে থাকা যে অসম্ভব, সে বিষয়ে আমি নিশ্চিত হয়ে গেছিলাম। শেষ পর্যন্ত 2 বছরের সামান্য বেশি সময়ের পর মোরারজি দেশাইয়ের জোট সরকার মুখ থুবড়ে পড়ে। সুতরাং ভারতীয় রাজনীতিতে অতীত মানেই হচ্ছে স্বর্ণযুগ, ব্যাপারটা আদপেই তা নয়। যাই হোক,